হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 3 নম্বর পর্ব। এর প্রথম 2টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই প্রথম 2টি পর্ব দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম জুনজেরা যে মহিলার সাথে বাটপারি করেছিল সেই মহিলা গুন্ডা পাঠায় তাকে ধরতে। তাদের থেকে পালাতে পালাতে জলপরি ও জুনজে একটি খাদের কিনারে এসে পড়ে এবং জলপরি তখন গুন্ডাদের থেকে বাঁচতে জুনজেকে নিয়ে পানিতে লাফ দেয়। পানিতে পড়ে জুনজে ডুবে যেতে থাকলে জলপরি তাকে বাঁচাতে আসে, আর জুনজে তখন তার লেজ দেখে তার আসল পরিচয় বুঝতে পারে। তখন আমাদের আবারও অতীতের একটি কাহিনী দেখানো হয়, যেখানে দেখা যায় দামরিয়ং ফানুস ওড়ালে জলপরি তার কাছে আসে, যেমনটা সে বলে গিয়েছিল। তো জলপরি আসলে দামরিয়ং বলে, তোমার নামটা তো জানা হলো না। জলপরি বলে, তুমি আমাকে সেইওয়া বলে ডেকো। তার এই নামটি একটি ছেলে তাকে দিয়েছিল, আর এই ছেলে ছিল দামরিয়ং নিজে, কিন্তু অতীতের কিছুই তার মনে ছিল না। জলপরি তখন তার নাম রাখার কাহিনীটা তাকে বলে, যেখানে আমরা দেখি দামরিয়ং ছোটবেলায় তার দাদি বাড়ি বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমেছিল, কিন্তু সে সাঁতার না জানে ডুবে যাচ্ছিল। তখন একটি জলপরি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। দামরিয়ং তখন তাকে সেইওয়া নামটি দেয়। এরপর বাড়িতে ফিরে দামরিয়ং খুব কান্নাকাটি করতে থাকে দাদি বাড়িতে যাওয়ার জন্য। ফলে তাকে দাদি বাড়িতে থেকেই লেখাপড়া করার অনুমতি দেওয়া হয়। দামরিয়ং প্রতিদিন জলপরির সাথে দেখা করত। এভাবে তারা বড় হতে লাগলো এবং একে অপরকে ভালোবেসে ফেললো। এরই মাঝে দামরিয়ং এর বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু সে তো জলপরীকে ছাড়া থাকতে পারবে না। তাই এই কথা সে জলপরীকে জানালে জলপরী বলে, আমি তো এখনো ছোট, প্রাপ্তবয়স্ক না হওয়া অব্দি আমি মাটিতে হাঁটতে পারবো না। ফলে কষ্ট হওয়া সত্ত্বেও দামরিয়ং অন্য মেয়েকে বিয়ে করে। কিন্তু বাসর রাতেই সে সমুদ্রের দিকে ছুটে যায় এবং সেইওয়াকে ডাকতে ডাকতে পানিতে লাফ দেয়। যদিও সে সাঁতার জানতো না, তবু সে এটুকু জানতো যে জলপরী এসে ঠিক তাকে বাঁচাবে। তো জলপরী সত্যি এসে তাকে বাঁচায়, কিন্তু জলপরীদের একটা বিশেষ ক্ষমতা থাকে, সেটা দামরিয়ং জানতো না। তারা কাউকে স্পর্শ করে তার স্মৃতি মুছে দিতে পারে, মানে তার সবকিছুই মনে থাকবে, কিন্তু জলপরীর কোনো স্মৃতি তার মনে থাকবে না। আর এখানেও তেমনটাই হয়। দামরিয়ং এর ভালোর জন্য জলপরী তার স্মৃতি মুছে দেয়। তো জলপরী দামরিয়ংকে সব অতীতের কথা বলার পর দামরিয়ং বলে, আমার স্ত্রী বিয়ের কিছুদিন পরেই কঠিন রোগে মারা যায়। যতদিন বেঁচে ছিল সবসময় জানতে চাইতো বিয়ের রাতে আমি কোথায় চলে গিয়েছিলাম, কিন্তু আমার কিছুই মনে নেই। তখন তার খেয়াল হয় জলপরী এতক্ষণ যে কাহিনীটা বলল সেই কাহিনীর ছেলেটা সে নিজেই, আর এই জলপরী হলো তার সেই ছোটবেলা সেইওয়া। তো যাই হোক, বর্তমান সময়ে দেখা যায় জুনজে পানিতে যখন ডুবে যাচ্ছিল তখন জলপরী তাকে বাঁচাতে আসলে জুনজে বুঝে যায় যে সে আসলে একটি জলপরী। জলপরী তখন তাকে কিস করে এবং তার স্মৃতি থেকে জলপরীর সব স্মৃতি মুছে দেয়। জুনজে তখন জ্ঞান হারায় এবং তার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে সমুদ্রের তীরে পড়ে থাকতে দেখে। এখানে সে খেয়াল করে তার হাতে সেই সবুজ ব্রেসলেটটি রয়েছে, মানে জলপরী তাকে এটি দিয়ে গেছে, কিন্তু এর ব্যাপারেও জুনজের কিছুই মনে নেই। তো এরপর সে কোরিয়ায় ফিরে আসে। সে যখন প্লেনের মধ্যে তখন জলপরী সমুদ্র থেকে তার প্লেনটি চলে যেতে দেখে এবং তার অনেক খারাপ লাগে। এরপর দেখা যায় কোরিয়ায় ফিরে জুনজে তার বাড়িতে আসলে দেখে তার অবর্তমানে নামদো এবং তেইও তার বাড়িতেই থাকতে শুরু করেছে। তেইও তার বাড়ির পাসওয়ার্ড হ্যাক করে খুলেছে, আর তারা ভেবেছিল গুন্ডারা হয়তো জুনজেকে আর জীবিত রাখবে না। কিন্তু বর্তমানে জুনজেকে ফিরে আসতে দেখে নামদো অবাক হয়ে যায়। সে জুনজেকে দেখা মাত্রই তার কাছে সেই ব্রেসলেট এবং মেয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু জুনজের এর ব্যাপারে কিছুই মনে ছিল না। নামদো ভাবে জুনজে হয়তো মজা করছে। সে তখন তাকে সেই ছবিগুলো দেখায় যেই ছবি জুনজে জলপরীকে পুলিশের হাতে দেওয়ার আগে তুলেছিল, কিন্তু জুনজের সত্যি এসবের কিছুই মনে নেই। তবে সে জানায় ব্রেসলেটটা আমার কাছেই আছে, কিন্তু ব্রেসলেট তার কাছে কিভাবে আসলো এবং তার সাথে কোন মেয়ে ছিল এর উত্তর না পাওয়া অব্দি সে নামদোকে ব্রেসলেটটি দেয় না। তো এরপর আমাদের অন্য একটি কাহিনী দেখানো হয়, যেখানে আমরা ইলজং নামে একজন লোককে দেখি, যিনি অনেক বড় একজন বিজনেসম্যান এবং ইনি আসলে জুনজের বাবা। ইলজং এর বর্তমান স্ত্রীর নাম কাং সেহি। ইনার ব্যাপারে আমরা পরে ভালোভাবে জানতে পারবো। তো সেখানে আমরা আরো দুজনকে দেখি। এরা হলেন চাষিয়ার ভাই এবং ভাবি। তার ভাবির নাম জিনজো। ইনি মূলত সমাজের প্রভাবশালী সব মহিলাদের সাথে মেশেন যেন তার অ্যাটিটিউড বজায় থাকে এবং নিজের কোনো কার্যসিদ্ধি সম্পন্ন হয়। তো এখানে জিনজো এবং তার স্বামী মিলে তাদের মন জয় করার চেষ্টা করে। এখানে তাদের সম্পর্কে এখনই কোনো ডিটেলস বলতে যাব না, কাহিনী এগোতে থাকলে আস্তে আস্তে আপনারা সবকিছু পরিষ্কার হয়ে যাবেন। তবে এটুকু জেনে রাখুন, জুনজে তার বাবার সাথে ঝামেলা করে বাড়ি থেকে চলে গিয়েছিল এবং তার বর্তমান যিনি ওয়াইফ তিনি আসলে জুনজের সৎ মা। তার আসল মা কোথায় সেটা একটু পরে আমরা জানতে পারবো। তো
এদিকে জুনজে চলে যাওয়ার পর জলপরি তার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছিল, যেখানে জুনজে তাকে জানিয়েছিল সে সোল শহরে থাকে, যেখানে বিল্ডিং 63 নামে একটি সুন্দর জায়গা আছে। জুনজে সেখানে প্রতি বছর যায় এবং পরের বার সে জলপরির সাথে সেখানে যাবে বলে প্রস্তাব দেয়, আর জলপরিও তাকে কথা দেয় সে জুনজের সাথে সেখানে যাবে। তো সে যেহেতু কথা দিয়েছিল তাই সে জুনজের কাছে যাওয়ার জন্য সাঁতার কেটে অনেক পথ পাড়ি দিয়ে তীরে এসে পৌঁছায়। কিন্তু এখান থেকেও সোল শহর ছিল আরো অনেকটা দূরে। সেখানে তখন কিছু লোকেরা সোল শহর থেকে বেড়াতে এসেছিল। তারা বাড়ি ফেরার সময় জলপরীকে তাদের সাথে নিয়ে গিয়ে সোল শহরে পৌঁছে দেয়। কিন্তু সেখানে তো সে কোনো কিছুই চেনে না, তাই এদিক সেদিক ঘুরতে ঘুরতে তার ক্ষুধা লেগে গেলে সে খাবারের দোকানে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তখন পাশেই সে দেখে স্কুলের কিছু মেয়ে মিলে একটা মেয়ের থেকে জোর করে টাকা কেড়ে নিচ্ছে। জলপরি ভাবে এভাবেই হয়তো তাহলে টাকা পাওয়া যায়, তাই সে রাস্তা দিয়ে যাওয়া একটা পিচ্চি মেয়েকে ধরে জোর করে টাকা চায়। মেয়েটি ছিল খুবই ভালো মনের, তাই সে খাবারের দোকানে গিয়ে জলপরীকে খাবার খেতে দেয় এবং এভাবে চিন্তায় না করে কষ্ট করে টাকা ইনকাম করতে হয় সেটাও সে তাকে বুঝিয়ে দেয়। এমনকি জলপরীকে বিদায় জানানোর সময় সে তাকে কিছু টাকা দিয়ে দেয় যাতে সে যেখানে যেতে চায় সেখানে পৌঁছাতে পারে। এদিকে দেখা যায় জুনজেরা ঠিক করে সেই মহিলার হাত থেকে বাঁচতে তাদের কিছু করা উচিত। তারা তখন আবার একটি মিশনে নামে, যেখানে জুনজে একটি লিফটের ভিতর একা সেই মহিলার সাথে দেখা করে এবং তাকে হিপনোটাইজ করে বোঝায় যে সত্যি আপনার ছেলে অন্যায় করেছে। সে বলে আপনার ছেলে তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে, সেটা যদি আপনার নিজের ছেলে হতো তাহলে আপনার কেমন লাগতো। মহিলা তখন জুনজের কথা শুনে নিজের ভুল বুঝতে পারে এবং সে জুনজেদের পিছনে লাগানো সব গুন্ডাদের সরিয়ে নেয়। তো অন্যদিকে জলপরি ঘুরতে ঘুরতে একটি ভিক্ষুক মহিলার কাছে আসে। তার পাশেই ডাস্টবিনে সে কিছু পুরনো পোশাক পরে থাকতে দেখে তার ভিতর থেকে একটি পোশাক সে পরে নেয়। এখানে মহিলার সাথে জলপরির বেশ ভালো মিল হয়ে যায়। জলপরি তাকে জুনজের কথা বললে মহিলা বলে ওর কোনো লোকেশন আছে তোমার কাছে, বা ও কোনো স্পেশাল জায়গার কথা বলেছে যেখানে ও প্রায় আসে। জলপরি তখন তাকে বিল্ডিং 63 এর কথা বলে এবং মহিলাটি তখন সেই ঠিকানা তার হাতে লিখে দিয়ে বাসে করে চলে যেতে বলে। জলপরিও সেই মতন বাসে করে বিল্ডিং 63 এর উদ্দেশ্যে যেতে থাকে। তো সিন শিফট হলে দেখা যায় চাষিয়ার বাড়ির কাজের মহিলা অনেক কিছু রান্না করছিল, কারণ আজকে নাকি তার ছেলের জন্মদিন। এই মহিলাই হলেন জুনজের আসল মা। যদিও ড্রামায় এটা অনেক পরে দেখানো হয়েছে, তবে কাহিনী বোঝার সুবিধার্থে আমি এটা আগে আপনাদের জানিয়ে দিলাম। তো তখন চাষিয়া তার কাছে এসে বলে এগুলো একটু প্যাক করে দিন, আমার একজন স্টুডেন্টের জন্মদিনে এগুলো আমি নিয়ে যাব। কিন্তু আসলে সে সেগুলো নিয়ে যায় জুনজের জন্য। জুনজে তার মন রাখার মতন খাবারগুলো একটু মুখে নিলেই তার মনে পড়ে যায় ছোটবেলায় ঠিক এইরকম স্বাদের খাবার সে তার মায়ের হাতে খেয়েছে। সে তখন জানতে চায় এই খাবার কে বানিয়েছে। চাষি এখানে জুনজেকে ইমপ্রেস করতে বলে সে নিজেই খাবারগুলো বানিয়েছে। অন্যদিকে জলপরি বিল্ডিং 63 চলে আসে। সেখানে ভিতরে গিয়ে সে একটি বিশাল সুইমিং পুল দেখতে পায়, যেখানে মূলত মানুষরা জলপরি সেজে অতিথিদের বিনোদন দিত। সেই পুলে অনেক মাছ দেখে জলপরি সেগুলো খেতে পানিতে নেমে পড়ে। এখানে মারমেড শো শুরু হওয়ার যে টাইম দেওয়া ছিল তার আগেই জলপরীকে পানিতে নামতে দেখা যাওয়ায় সেখানকার অ্যারেঞ্জমেন্টের লোকেরা অবাক হওয়ার পাশাপাশি ভীষণ রেগে যায়। এমনকি যেই মেয়ের জলপরি সেজে পানিতে নামার কথা ছিল সেই মেয়েকেও তারা সেখানে দেখতে পায়। তারা তখন দ্রুত গার্ডদের ডাকে জলপরীকে ধরতে। সেখানে তখন দেখা যায় জুনজে ঘুরতে আসে। তখন নামদো তাকে কিছু ছবি পাঠায়, যেগুলো তাদের সেই স্পেনে সেই বন্ধু পাঠিয়েছিল। সেখানে জুনজে এবং জলপরীর একসাথে একটি ছবি ছিল। জুনজে সেই ছবিটা দেখে পিছনে ঘুরলেই সে দেখে জলপরি গার্ডদের থেকে পালিয়ে তার দিকে এগিয়ে আসছে। ফলে ছবির মেয়েকে এভাবে চোখের সামনে দেখে জুনজে অবাক হয়ে যায়। সে তখন তার কাছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো সে কি জলপরীকে চিনতে পারবে, মানে তার সব স্মৃতি কি ফিরে আসবে? এরকম প্রশ্ন রেখেই 3 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।